সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আপনাদের নিয়মিত প্রিয় অনুষ্ঠান ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে সাপ্তাহিক ধারাবাহিক নিয়মিত আয়োজন ইউটিভির বিশেষ আয়োজন শিল্প সংস্কৃতি অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের শিল্প সংস্কৃতি নিয়ে কথা বলার চেষ্টা করি। আমাদের নতুন প্রজন্মের মাঝে যেন বাংলাদেশের কৃষ্টিকে আমরা তাদের মধ্যে যেন সৃষ্টি করতে পারি, তারা যেন বাংলাদেশকে বুকে লালন করতে পারে, এমন প্রত্যয় নিয়ে আমরা এই ইউটিউবের শিল্প সংস্কৃতি অনুষ্ঠানটি করে থাকি। দর্শক, আমাদের সাথে যুক্ত থাকেন বরেণ্য অতিথি বৃন্দ, আজকেও তার ব্যতিক্রম নয়। দর্শক, আজকে এমন একজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যিনি অত্যন্ত দক্ষতার সহিত বর্তমানে রবীন্দ্রসঙ্গীত জগতে একজন প্রতিষ্ঠিত শিল্পী, যিনি ছায়ানটের মতো জায়গাতে তিনি তার দক্ষতা প্রকাশ ঘটাচ্ছেন এবং অসংখ্য শিক্ষার্থীদেরকে যিনি সঙ্গীতাঙ্গনে একজন দক্ষ সঙ্গীত শিল্পী হিসাবে গড়ে তোলার কাজটিতে নিয়োজিত রয়েছেন, এমন একজন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষের সাথে আজকে আমরা বসেছি। আমরা প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই, তিনি আর কেউ নন, সেমন্তী মঞ্জুরি, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষক, ছায়ানট এবং উন্নয়ন কর্মী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইউটিভির বিশেষ আয়োজনে। আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ আপনাকে। ভালো আছি, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করব আমাদের দর্শকরাও আমাদের সাথে ভালো আছেন এবং ভালো কাটাবেন আমাদের সাথে আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং আমরা মনে করি যে আজকের অনুষ্ঠানটি একটি অত্যন্ত মজার, আনন্দের এবং আড্ডার একটি অনুষ্ঠান হবে, এমনটি আমরা প্রত্যাশা রেখে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা আসলে দর্শক, আপনারা কিন্তু সরাসরি কল করে আমাদের আজকের অতিথির সাথে আপনাদের ইচ্ছিত গানটিও শুনতে চাইতেই পারেন আপনারা, এবং কমেন্টস করেও কিন্তু কমেন্টস বক্স থেকে আপনারা আমাদের শিল্পীর সাথে কথোপকথনে থাকতে পারেন। দর্শক, আমরা কথা আর বাড়াবো না, আমরা প্রথমেই চলে যেতে চাই আমাদের আজকের সঙ্গীত শিল্পীর সাথে কথা বলতে চাই যে এই প্যান্ডামিক টাইমেও কিন্তু আমরা কিন্তু বসে নেই, থেমে নেই, আমরা কিন্তু এখন অনলাইন ভিত্তিক অনেক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো এই প্যান্ডামিকটি দিয়েই শুরু করি যে কেমন কাটছিল আপনার এই সময়টুকু। আসলে আমরা তো অনেকদিন ধরে ঘরবন্দি ছিলাম, নতুন করে আবার একটু সুস্থতা আছি, স্বাভাবিক জীবনযাপন মনে হচ্ছে। কেমন লাগছে আসলে, তখনকার দিনগুলো কেমন কেটেছিল আপনার? সত্যি কথা বলতে প্রথম দিকে অতটা খারাপ লাগছিল না, মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে, দেখি যতদিন সুস্থ থাকা যায়। তারপর আস্তে আস্তে যখন সময়টা বেড়েই চলছে, করোনাটা যাচ্ছে না, তখন এক পর্যায়ে তো মনেই হচ্ছিল যে হ্যাঁ, বাইরে গান করতে পারছি না, ঠিক মতো আগের মতো ঘোরাফেরা করতে পারছি না, অফিসে যাওয়াটাও খুব ভয়ে ভয়ে যাওয়া আসা। তো এগুলো মিলে পরে তো একটা মনে ভয় ঢুকেই গেল যে আচ্ছা, খুব খারাপ কিছুই হয়তো হতে যাচ্ছে, যেহেতু এতদিন এটা কন্টিনিউ করছে। তবে এখন অনেকটা নর্মাল হয়ে এসেছে আর কি। এখন আর অত অস্বাভাবিক লাগছে না, প্রথম দিকটা যেরকম ছিল আর কি। জি, তাও ঠিক। প্রথমে একটু ভয়ে আতঙ্কে সবাই আতঙ্কিত হয়েছে, অনেক ধরনের ঘটনা আমরা দেখেছি যেগুলো আসলে মানুষকে চিনতে শিখিয়েছে। আমাদের ভালোবাসাটা, আমরা মানুষ হিসাবে মানবিকতার জায়গাটাও কিন্তু অনেক সময় আমরা দেখতে পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের একটা শিক্ষা এবং উপলব্ধিও হয়েছে, আমরা বলবো বা বলতেই পারি। আমরা আরেকটি বিষয় যদি আমরা জানতে চাই যে এই যে আপনি আমাদের একটি সুন্দর প্ল্যাটফর্মে কাজ করছেন, একটি সঙ্গীত চর্চার একটা প্ল্যাটফর্ম, এটি কিন্তু আসলে সঙ্গীত সাধনা কিন্তু এমনিতেই কিন্তু আসে না, এটা কিন্তু সবাইয়ের মধ্য থেকে কিন্তু সুর, এই লয়, এগুলো কিন্তু আসে না। এটা কিন্তু একটা মনের একটা মসৃণ মন না থাকলে কিন্তু শিল্প সংস্কৃতি অঙ্গনে আসলে পদার্পণ করা সত্যি দুরূহ, আমি যেটা মনে করি। বা আমার অত অভিজ্ঞতা নেই, কিন্তু আমি যতটুকু দেখি, তো মসৃণ মানসিকতার মানুষ না হলে সেই মানুষ কিন্তু আসলে শিল্প সংস্কৃতি অঙ্গনে আসতে পারে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি এই শিল্প সংস্কৃতি অঙ্গনে যে কাজ করছেন, সেই শুরুটা কেমন করে হয়েছিল এই সঙ্গীতাঙ্গনে? আমার শুরুটা আসলে হয়েছিল বাবা মা অথবা বলবো পরিবারের হাত ধরেই। আমার বাসায় বাবা মা সারাক্ষণ গান করতেন, গান শুনতেন। আমার বাবা উদীচী শিল্পী গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাথে জড়িত ছিলেন। আমার মাও সুরতীর্থে গান শিখতেন এবং আমার মাই মূলত রবীন্দ্রসঙ্গীত করতেন। তো আমার অনুপ্রেরণা বা গানের শুরুটা ও জায়গা থেকে বলতে পারি। এবং অবশ্যই আমার বড় মামি ছিলেন প্রয়াত শিল্পী মিতা হক। তার কাছে আমার অনেক ঋণ আর কি। তার কাছে আমার অনেক গান শেখা হয়েছে এবং গানের রবীন্দ্রসঙ্গীতে আসার ক্ষেত্রে ওনার একটা বড় অবদান রয়েছে আমার রবীন্দ্রসঙ্গীতের পেছনে আর কি। তো এইভাবেই আর কি শুরুটা হয়। পরে আস্তে আস্তে যখন একটু বুঝতে শিখি, নিজেরই ভালো লাগে, তখন তো একটু বড় হয়ে ছায়ানটে ভর্তি হলাম। তারপরে আস্তে আস্তে এতগুলো বছর পার হয়ে গেল, এখনো ছায়ানটের সাথে আছি। তো এভাবেই চলছে আর কি। তো কেমন লাগে ছায়ানটে কাজ করতেন? একটা আমরা মনে করি এবং আমরা জানি যে বাংলাদেশের একটি অন্যরকম একটি ব্যতিক্রম এবং অনেক আগ্রহের কিন্তু একটা জায়গা ছায়ানট। প্রত্যেকটা মানুষই মনে হয় ছায়ানটটাকে একটি আগ্রহের জায়গা থেকে দেখে। তো তেমন একটি প্রতিষ্ঠানে কাজ করছেন এবং সত্যিকার অর্থেই একটা এমন একটি জায়গায় আপনি কাজ করছেন যে যেখানে মানুষ গড়ার কারিগর বলা চলে। এবং সেই মসৃণ মানুষগুলোকে একটু একটু করে ধরে কিন্তু আপনারা একটা মানুষের রূপ যে দেওয়াটা, সেটা কিন্তু শিক্ষকতার কাজটি করছেন। কেমন লাগে আসলে? সত্যি কথা বলতে যে এটা আমি আরেকটা অনুষ্ঠানে বলছিলাম সপ্তাহ দুয়েক আগে, যে প্রথমে যখন ভর্তি হয়েছি শিক্ষার্থী হিসাবে, তখন কিন্তু অতটা বুঝতে পারতাম না। মনে হতো আচ্ছা গানের স্কুল, গান শিখতে আসছি। কিন্তু যত বড় হতে লাগলাম তখন বুঝতে পারলাম, যেটা আপনি বললেন যে মানুষ গড়ার একটা জায়গা এটা। তো তখন আস্তে আস্তে বুঝতে লাগলাম যে আমাদের বাঙালি সংস্কৃতি ধরে রাখা বা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ছায়ানটের অবদানটা কি। তো অবশ্যই আমি বলবো যে আমি ভীষণ গর্ববোধ করি যে আমি এরকম একটা সংগঠনের সাথে যুক্ত আছি। তো প্রথমে শিক্ষার্থী ছিলাম, এখন শিক্ষক হয়েছি। তো মানে যদিও এখন অনলাইনে ক্লাস হয়, আমি কিছুদিনের জন্য একটু ব্রেকও নিয়েছি, কিন্তু তারপরেও এই ছেলে মেয়েদের সাথে এই ইন্টারাকশনটা বা তাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান তাদের মাথায় গেঁথে দেওয়া বা এই যে কাজটা আমরা করার চেষ্টা করি, এটা আসলে ভালোই লাগে। জি, চমৎকার। আমরা গান শুনতে চাই। প্রথমে কোন গানটি দর্শকদের জন্য করতে চাচ্ছেন? এরপর কিন্তু কমেন্টস নিব আমরা। অসংখ্য কমেন্ট ইতিমধ্যে চলে এসেছে। তার আগে আমরা একটু গান শুনতে চাই। আচ্ছা, অবশ্যই আমি একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। এই গানটা খুবই বিখ্যাত এবং আমার মনে হয় যে আমাদের শ্রোতা যারা আছেন তারা হয়তো বা ভালোবাসেন গানটা। সেই গানটি দিয়ে শুরু করছি। জি জি, আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। ভ্রমর শেখা হয়ে নিভৃত নীল পথ লাগে, ভ্রমর শেখা হয় বিবগে নিভৃত নীল পথ লাগে। কোন রাতের পাখি গায় একাকী, কোন রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে, বারে
বারে গান পেতে কে সে মন, কে বা জানে কিছু তার দেখি অভাব, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় কয়ে কি কথা রে। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় কয়ে কি কথা ও সে আমায় জানি পাঠায় বাণী, ও সে আমায় জানি পাঠায় বাণী, গানের তানে লুকিয়ে তারে বারে বারে গান পেতে রই, আমি গান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে গান পেতে রই, কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনিয়ে বারে 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 গান পেতে রই, আমি গান পেতে রই, আমি গান পেতে রই। বাহ, সত্যি কান পেতে রয়েছিলাম বটেই। ধন্যবাদ। এত ভালো লাগলো আমার কেমন করে বলি। সত্যিকার অর্থেই কিছু কিছু গান কিন্তু প্রাণ এর মধ্যে কিন্তু দোলা দিয়ে যায় এবং মনকে স্পর্শ করে, মনোমুগ্ধ হয় মানুষ। আসলে এই জন্যই তো সঙ্গীতের চর্চা যারা করেন তারা তো আসলেই অন্যরকম মানুষ, কারণ মানুষের ভেতরকার যে মানুষটা, সেই মানুষটাকে জাগ্রত করিয়ে তোলে। এটা একটি অন্যরকম অনুভূতি। আমরা কয়েকটি কমেন্টস নিতে চাচ্ছি, অসংখ্য কমেন্টস এসছে। মহিউদ্দিন ফারুকী লিখেছেন, তিনি একজন উদীচীর কর্মী, তিনি বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় সাবেক সদস্য ছিলেন। মহিউদ্দিন ফারুকী শ্রদ্ধেয় লিখেছে কংগ্রেচুলেশন। তারপরে নাসিমা খান লিখেছে সাথে আছি। সীমান্ত সরকার লিখেছেন অনেক অনেক ভালো লাগার অনুষ্ঠান, কাদালে তুমি মোরে ভালো বাসারি দায়ে, কাদালে তুমি মোরে ভালোবাসারি দায়ে, এই গানটি শুনতে চাই। জহিরুল ইসলাম এটিএন বাংলার, এটিএন নিউজের সাংবাদিক, মাদারীপুরের, চমৎকার অনুষ্ঠান, প্রাণবন্ত সঞ্চালক, অসংখ্য ধন্যবাদ জহির। কে এইচ আসিফ ইকবাল লিখছে অনেক অনেক ভালো। আরো অসংখ্য কমেন্টস আমরা আরো পড়বো। তার আগে আমরা আবার একটু আপনার সঙ্গেই কথা বলতে চাই। এই যে অসংখ্য কমেন্টস এসছে, অনেকেই অনেক কিছু বলছে, কেমন লাগে? অবশ্যই ভালো লাগে। গান করি যাদের জন্য, তারা যদি ভালো বলে, ভালো লাগারই কথা, আসলে ভালোই লাগে। জি, আসলে এই যে যে ভালো লাগার যে একটা অদম্য ইচ্ছা থাকে, একটা প্রত্যাশা থাকে একদিন যে আমি ছোট থেকে বড় হব, একটা অ্যাম্বিশন থাকে, সেটা প্রত্যাশা কতটুকু প্রাপ্তিতে রূপ নিল যদি আমরা এটা জানতে চাই। আসলে ওভাবে বলা খুব মুশকিল। ছোট যখন ছিলাম তখন গান যখন শুরু করি আর কি, তখন এরকম মনে হতো না যে খুব বড় শিল্পী হব বা কিছু, বা মানে খুব নামডাক হবে, এরকম এরকম আসলে মনে হতো না। তো শুধু মনে হতো যে গানটা ভালো লাগে, গানটা করব। তো এখনো ওরকমই ভাবি যে গানটা যেহেতু ভালো লাগছে, গানটা যতদিন মনে আছে গানটা করতে থাকবো আর কি। তো এটুকুই বলার আছে। আচ্ছা, আমরা আরেকটি গান শুনতে চাই, এরপরে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব। তার আগে আমরা শুনতে চাই আরো একটি গান।
এবার কোন গানটি করবেন? আমি এবার একটি গান করছি, এখন যেহেতু বর্ষা শেষে শরৎকাল শুরু হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জি শরতের গান করছি। জি। তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যাই বেলা বয়ে যাই বেলা, আমার যাই বেলা বয়ে যাই বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো। এই পাগল হাওয়া কি গান গাওয়া, পাগল হাওয়া কি গান গাওয়া, ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে, তোমরা যা বলো তাই বলো। সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে, ওই আকাশ ছাওয়া কাহার চাওয়া, আকাশ ছাওয়া কাহার চাওয়া, এমন করে লাগে আজি আমার নয়নে, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যাই বেলা বয়ে যাই বেলা, আমার যাই বেলা বয়ে যাই বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো। বাহ, চমৎকার, ধন্যবাদ। অসাধারণ, খুব ভালো লাগছে আমার। আসলে আমার মনে হয় যে আমাদের দর্শকদেরও অনেক ভালো লাগছে, কারণ সেটি প্রমাণ আমরা কমেন্টসে দেখছি, অসংখ্য কমেন্টস। আরো কয়েকটি কমেন্টস নেব কিনা ভাবছি, আমি আরো অল্প কয়েকটি কমেন্টস নেই। তোরশা তয়া লিখেছে শুভকামনা, কাসফিয়া ফিরোজ লিখেছে রবীন্দ্রনাথ ওয়েস্টার্ন গানের অনুপ্রেরণার বেশ কিছু গান রয়েছে, সেখান থেকে কিছু শুনতে চাই। আচ্ছা, চমৎকার, আমরা শুনবো। তার আগে যেতে চাই একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। দর্শক কেউ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে সাপ্তাহিক ধারাবাহিক ইউটিভির নিয়মিত আয়োজন শিল্প সংস্কৃতি অনুষ্ঠান। দর্শক আমাদের সাথেই থাকুন, এক্ষুনি আমরা ফিরে এসেছি। আপনারা আমাদের সাথেই থাকুন, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে।
আকাশ ছোঁয়ার স্বপ্ন কি তোমায় ছুঁয়ে যায়? আমরা আছি তোমারই অপেক্ষায়। এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্রামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ। ছোটবেলা থেকে সাকিবের স্বপ্ন পাখির মতো আকাশে উড়বে একদিন। পাইলট হতে না পারলেও সাকিব এখন স্বনামধন্য একটি এয়ারলাইন্সের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। সাকিবের এই স্বপ্ন পূরণে পাশে ছিল ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রতিনিয়ত এমন হাজারো সাকিবের স্বপ্নের সারথি ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এইচএসসি বা এ লেভেল না করেও সরাসরি বিটেক লেভেল 3 এর মাধ্যমে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি লাভ করার সুযোগ রয়েছে এখানে। এছাড়াও রয়েছে সিএসসি, এয়ার হোস্টেস, কেবিন ক্রিউ, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, ই টিকেটিং সহ বিভিন্ন ধরনের কোর্স। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইউটিভির বিশেষ আয়োজন শিল্প সংস্কৃতি অনুষ্ঠানে। দর্শক, আজকে আমাদের সাথে যুক্ত আছেন সেমন্তী সঙ্গীত শিল্পী, ছায়ানটের একজন শিক্ষক। আমরা অসংখ্য প্রশ্ন আছে, অনেক কিছু জানবার আছে দর্শকদের, তারপরেও তার মধ্য থেকে কিছু কিছু জানতে চাইবো যে সেমন্তী, আপনি তো বেশ কিছু কাজ করেছেন, আপনার অনেক অ্যালবাম বের হয়েছে, এছাড়া আপনি অনেক পুরস্কৃত হয়েছেন। প্রথম স্থান অধিকারিণী হয়েছিলেন এক সময়, তখন কেবল আপনার কৈশোরের সময়টা। তো সব মিলিয়ে একটু যদি গল্পটা শুনি যে সব মিলিয়ে কি অবস্থাটা ছিল এবং কেমন অনুভূতিটা ছিল। সেই অ্যাওয়ার্ড পেলে তো এমনিতে সবাই খুব আবেগ আপ্লুত হয়, ভালো লাগে। সেই ভালো লাগার জায়গাটুকু কেমন ছিল আপনার, যদি দর্শকদের জন্য বলেন। সত্যি কথা বলতে যে যদি পুরস্কারের ব্যাপারে বলি, তো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ প্রত্যেক 2 বছর পর পর সারা বাংলাদেশে একটা প্রতিযোগিতা করে। তো সেখানে সারা বাংলাদেশ থেকে যারা খুব ভালো গান করে ওরকম বাছাই হয়ে হয়ে এসে একদম শেষ রাউন্ডে 20-22 জনের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। দুটো ভাগ থাকে, মানে সাধারণ এবং কিশোর। তো কিশোর এবং সাধারণ বিভাগ দুটোতেই আমি প্রতিযোগিতা করেছিলাম। তো 2007-এর দিকে সম্ভবত কিশোর এবং 2011-তে সাধারণে, দুঃখিত 2005-এ করেছিলাম কিশোরে, আর 2011-তে সাধারণে। তো সাধারণ বিভাগে আমি প্রথম হয়েছিলাম। তো তখন আমি মানে মাত্র কি বলবো, টিনেজ পার হয়েছি, তো ভীষণ আনন্দিত ছিলাম। হ্যাঁ, এবং সবচেয়ে বড় পাওয়া যেটা ছিল সেই বছরই আমি ছায়ানটেও শিক্ষক, মানে ছায়ানটেরও শেষ বর্ষের পরীক্ষা হয় এবং শিক্ষক হওয়ার জন্য চিঠি পাই আর কি। তো সেই বছরটা আমার জন্য খুব ভালো ছিল আর কি। সব অর্জনগুলো একাত্ম ছিল। আচ্ছা, আমরা জানতে চাইবো যে অনেকগুলো অ্যালবাম বের হয়েছে, অ্যালবামগুলোর নাম যদি একটু দর্শকদের জন্য বলতেন। আমার দুটো অ্যালবাম বের হয়েছে বেঙ্গল ফাউন্ডেশন থেকে। তো একটির নাম রাঙিয়ে দিয়ে যাও এবং আরেকটি হচ্ছে দেখো রে চিত্ত কমলে। রাঙিয়ে দিয়ে যাও 2014-তে বের হয় এবং দেখো রে চিত্ত কমলে 2017-তে বের হয়। দুটোই রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ছিল। কি কি ছিল, দু একটা উল্লেখযোগ্য গান যদি বলেন যে কি কি গানগুলো ছিল। গান বলার চেয়ে আমার মনে হয় আমি বলি যে দুটো অ্যালবামে দুরকম থিম ছিল। তো প্রথম যে রাঙিয়ে দিয়ে যাও অ্যালবামটা আমার বের হয়, ওটাতে মূলত বর্ষার গান করেছি, সরি বসন্তের গান করেছিলাম আমি। তো বসন্তের গান, রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার পরে মনে হয় বসন্ত সবচেয়ে প্রিয় ঋতু ছিল। এত সুন্দর এবং অনেক ভ্যারাইটি গান ছিল, মানে ভ্যারিয়েশন ছিল। তো সেই গানগুলো চেষ্টা করেছিলাম। আর হচ্ছে এরপরে আমি 2017-তে যে সিডিটা করি সেটা হচ্ছে মূলত নিজের আত্মবিশ্বাস বা নিজেকে কি বলবো, নিজেকে খুঁজে পাওয়া, এই ধরনের ভাবনার যে গানগুলো, সেই ধরনের কিছু গান করেছিলাম। চমৎকার। তো আরো একটি গান শুনতে চাই দর্শকদের জন্য। এবারে কোন গানটি? অনেকেই বলেছে যে রবীন্দ্রনাথের ওয়েস্টার্ন অনেক গান আছে, মডার্ন গান আছে, যেগুলো একটু সম্ভবত একটু মানে প্রেমের একটি গান বা এই ধরনের মানে ইঙ্গিতগুলো আমরা বুঝতে পেরেছি।
তো আমরা একটু ওই ধরনের গান শুনতে চাই, আধুনিকতার আমি একটা গান ছাপ করছি, রয়েছে এমন কিছু। জি এই গানটা খুবই বিখ্যাত এবং কাশফিয়া ফিরোজ যিনি কমেন্ট করেছেন উনি আমার কি বড় আপা। আমি যেখানে কাজ করি তিনি আমার সুপারভাইজার আর কি, আমার বস। তো উনি সবসময় অনুষ্ঠান দেখেন, খুব অনুপ্রেরণা পাই। অনেক ধন্যবাদ আপা। আমার হচ্ছে যে একটি ওয়েস্টার্ন গানের অনুপ্রেরণা থেকে। তো আমরা মূল গান ভাঙা গানের কোর্স করতাম এবং মূল গান ভাঙা গানের শেখাতামও আমি ছায়ানটে। তো তখন বেশ অনেকগুলো গান, যেমন ফুলে ফুলে ঢলে ঢলে আছে, বা আরো কিছু গান আছে, বাল্মীকি প্রতিভার আছে, মায়ের খেলার গান আছে, এরকম অনেকগুলো গান আছে। তো আমি একটা গান করছি, এই গানটা আশা করি সবার ভালো লাগবে। কিছুটা ইংরেজি পার্টটাও কিছুটা করার চেষ্টা করছি। জি Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss within the cup, and I'll not ask for wine. The thirst that from the soul doth rise, doth ask a drink divine. But my die of Jove's nectar sip, I would not change for thine. কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমার সখা কত ভালোবাসি। ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গপনে মুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি জয়। আপনি আজকে যাবে শুধাইছ আসি, আপনি আজকে যাবে শুধাইছ আসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। বাহ, সুরের মূর্ছনায় আসলে আমি মনে হচ্ছিলাম যে হারিয়ে যাচ্ছি অন্য কোনো জগতে, ধরাধামে মনে হয় আমি নেই, এমনটি আমার মনে হয়েছিল। সত্যি আমি আবেগ আপ্লুত হয়ে উঠেছিলাম। আসলে সুরগুলো এমন হয় যে
প্রাণটাকে একদম দলিয়ে দিয়ে যায়। সত্যিকার অর্থেই সুর একটা ভাবনার জগতে কিন্তু নিয়ে যায় মানুষকে। মনে হয় যে আমি আর এই ধরাধামে নেই, হয়তো কোনো ঐশ্বরী এক অবস্থানে আছি। এমনটি আমার মনে হয়েছিল। আশা করি দর্শকদেরও ঠিক একই রকম অনুভূতি অনুভব হয়েছে, এমনটি আমরা মনে করি। আমরা যদি সেমন্তি জানতে চাই যে অবসরে কেমন করে কাটানো হয় দিনগুলো বা ক্ষণগুলো, যদি সেটা জানে আমাদের দর্শকরা কেমন লাগে। অবসরে আসলে আমি যেরকম মানুষ, আমি ভীষণ কি বলবো, ইদানিং খুব নেটফ্লিক্স দেখি। গান শোনার পাশাপাশি বলছি, গান শোনা জি বা গান করা, সেটার পাশাপাশি নেটফ্লিক্স দেখা হয়। এই করোনার মধ্যে অতিরিক্ত দেখা হয়েছে। তো আমি আমার আমার হাজবেন্ড দুজনে মিলে আমরা একটা সময় বের করে আমরা কিছু একটা দেখি প্রতিদিনই। তো সেটা বাহ, একটা করা হয়। আমি মাঝখানে আমার বই পড়ার অভ্যাসটা ছুটে গিয়েছিল, সেটা আবার শুরু করেছি। এখন টুকটাক বই পড়া শুরু করেছি, তো সেটাও ভালো লাগে, করি। তো এভাবেই চলে। আর এই তো পরিবারের সাথে সময় কাটানো, এভাবেই আছি আর কি। চমৎকার। আমরা গান শুনবো, তার আগে আর একটা বিষয় জানতে চাই যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে বা একজন সংস্কৃতিবান মানুষ হিসেবে বাংলাদেশকে আহ কেমন করে দেখতে চাই, যদি সেটা জানতে চাই যে দর্শকদের পক্ষ থেকে, যে আহ বাংলাদেশকে কেমন করে দেখতে চান আপনি। বাংলাদেশকে আসলে তো দেখতে চাই, কেমন দেখতে চাই বলতে গেলে আমার অনেক কিছু বলতে হবে। তো আমি যদি শুধু আহ, এই পার্টটুকু নিয়ে বলি যে আমাদের সাংস্কৃতিক আন্দোলন বা যেটা আমরা করে আসছি ছায়ানট থেকে বা সম্মেলন পরিষদ থেকে, জি সেটাকে আমি আরো গভীর দেখতে চাই। আমি দেখতে চাই যে আরো ঘরে ঘরে ছেলেমেয়েরা গান করছে, নাচ করছে, কবিতা করছে, ছবি আঁকছে, এবং তাদের যত ক্রিয়েটিভ অ্যাসপেক্টস আছে সেগুলো প্রকাশ পাচ্ছে, এবং এতে করে ছেলেমেয়েরা বিভিন্ন খারাপ কাজ বা যে 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 জিনিসগুলো তাদের যাওয়া উচিত না তাদের অনৈতিক কাছে, কাজ সেসব থেকে। জি অনৈতিক কর্মকাণ্ড থেকে তারা দূরে থাকছে, তারা ভালো কিছুর অংশ হচ্ছে। আমি এটা দেখতে চাই। বাহ, এক কথায় বলে দিলেন। আমরাও চাই যে শিল্প সংস্কৃতি বা মানুষ হিসেবে মানুষ এগিয়ে যাবে। বাংলাদেশের নতুন প্রজন্ম, আসলে এই প্রজন্মই তো একদিন বাংলাদেশের কর্ণধর হবেন এবং তারাই তো বাংলাদেশকে পরিচালিত করবে। কাজে এই আম, নতুন প্রজন্মকে যদি আমরা দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে তো আমাদের এই বাংলাদেশের যে স্বপ্নের সোনার বাংলাদেশের প্রত্যয় আমরা এগিয়ে যাচ্ছি, সেটি কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হতে অনেক বেগ পেতে হবে। আমরা আশা করব আপনার কথার সাথে সুর মিলিয়ে যে আমাদের নতুন প্রজন্ম তেমনি ভাবে গড়ে উঠবে, শিল্প সংস্কৃতি বুকে লালন করে, যেন তারা বহির্বিশ্ব বাংলাদেশের লাল সবুজের পতাকা পথ পথ করে উড়িয়ে বেড়াতে পারে, এমনটি আমরা প্রত্যাশা রাখছি। আমরা আরো একটি গান শুনতে চাই, এবং আমরা আসলে অনুষ্ঠান একটু একটু করে শেষের দিকে চলে এসেছে। আসলে সুন্দর আচ্ছা, ক্ষণগুলো দেখলাম যে প্রতিটা মুহূর্তেই খুব ভালো, আনন্দের মসৃণ কিছু ক্ষণ খুব অল্প সময়ের জন্য হয়। মনে হয় যে এই বুঝি শুরু করলাম, কিন্তু দেখা গেছে যে ঘড়ির কাঁটা বলছে যে না, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। জি, আমরা আরেকটি আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা আরো গান শুনতে চাই। জি, আর এবার আচ্ছা। কোন আমার গানটি আমার শুনবো? কি শেষ গানটা হবে নাকি এর পরে আরো একটা হবে? না না, আরো এটা একটি একটু গান জানি। শুনবো। জি, আচ্ছা, এটার তাহলে পরে আরো একটি এ শুনবো। পর্যায়ে একটা প্রেম পর্যায়ের গান করছি আমি, হ্যাঁ। জি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি।
চঞ্চল হয়ে ঘুরে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই। চঞ্চল হয়ে ঘুরে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই। কে আসিছে বলে চমকে যাই, কাননে ডাকিলে পাখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই, থাকে স্বপ্নের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপ্ন পাশে। জাগরণে তারে না দেখিতে পাই, থাকে স্বপ্নের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপ্ন পাশে। এত ভালোবাসি, এত জানে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। এত ভালোবাসি, এত জানে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তারে আনিবে ডাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। কি বলবো, সত্যি আমার মানে মনে হয় যে ভেতরটা কান্না একেবারে ফেটে যাচ্ছিল। মনে হয় যে হয়তো কে যেন নেই, কি যেন হারিয়ে গেছে। সেই যে একটা প্রেমিক প্রেমিকার যে একটা হাহাকার, যে যদি প্রেমের মধ্যে যদি বিরহ আসে, তখন যে একটা ভাঙা কান্না, সেটি যেন আমার মধ্যে চলে এসছে। আমরা একটি কল ধরতে চাচ্ছি। একজন কলার কল করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? শফিক খান, স্পেনের বার্সেলোনা থেকে। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি শফিক খান। আপনি ইউটিভির স্টুডিওতে কথা বলছেন। জি, অনেক সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছিল। জি। আসলে আপনাদের শিল্পী শ্যামন্তী মন্দিরের সঙ্গে কথা বলছি। জি, অবশ্যই শুনছে, আপনার কথা শুনছেন। আচ্ছা, না না, আমরা শুনতে পাচ্ছি। জি জি, কি গান বলুন? হে ক্ষণিকের স্মৃতি। আচ্ছা, এইটাই শুনবার আপনার ইচ্ছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। জি, ধন্যবাদ। জি, উনি সম্ভবত আপনাকে, জি, স্পেন থেকে কল করেছে, বার্সেলোনা থেকে। উনি একটি গান শুনতে চেয়েছেন। এই গানটি আসলে আমি ওভাবে জানি না, 2 লাইন করছি যেটুকু পাই। আচ্ছা, জি। হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে, কারে চাহিয়া ঝরা সে ফালিয়ে পথ বাহিয়া। হে ক্ষণিকের অতিথি। খুবই দুঃখিত, এই গানটা পুরোটা তুলে একদিন শোনাবো অবশ্যই।
জনাব শফিক খান, আপনার প্রতি সম্মান জানিয়ে আমাদের অতিথি আজকে কিন্তু গান শুনিয়ে দিল সেই ক্ষণিকের অতিথি। আশা করি আপনার ভালো লেগেছে। আমরা আরো কয়েকটি কমেন্টস নিতে চাচ্ছি। তোরশাদ তয়া লিখেছে শুভকামনা, লাকি রহমান লিখেছে এক্সেলেন্ট, কাশফিয়া ফিরোজ আবারও লিখেছে বাহ দারুন, আজমিরা পারভিন সেতু লিখেছে ওয়াও বেস্ট উইশ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর কমেন্টস দিতে পারছি না সময়ের স্বল্পতার জন্য। আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি, আরো একটি গান শুনবো, গানে গান আমরা শেষ করব। তার আগে আমরা শুনতে চাইবো যে আপনার জীবনে একটি আবেগ আপ্লুত একটি ঘটনা শুনতে চাইবো, যেই ঘটনাটি মনে হলে এখনো আপনি আবেগ আপ্লুত হয়ে পড়েন, এমন একটি ঘটনা আমরা শুনতে চাই। ওভাবে খুব মানে গুছিয়ে হয়তো বলতে পারবো না, কিন্তু আমার একটা ঘটনা যেটা খুব স্মৃতিতে মানে প্রায় আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট একটা দিন ছিল আমার জন্য। তো আমার দ্বিতীয় অ্যালবাম রিলিজের দিন বেঙ্গল ফাউন্ডেশন থেকে একটি ছায়ানটে অনুষ্ঠান অর্গানাইজ করা হয়েছিল। তো সেখানে অতিথি হিসেবে ছিলেন আমার বড় মামি মিতা হক এবং ছায়ানটের যিনি সভাপতি সঞ্জিতা খাতুন, আমরা যাকে আপা বলি ভালোবেসে। তো তারা দুজন ছিলেন এবং সেদিন স্টেজে বসে আমার মনে হচ্ছিল আমি আর গান করতে পারবো না। তাদের মুখে আমার নিজের প্রশংসা শুনে আমি এত কি বলবো মানে ওভারওয়েলমড হয়ে গিয়েছিলাম, মানে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম যে আমার মনে হচ্ছিল যে আমি আর গানই গাইতে পারবো না, আজকে শুধু শুনতেই থাকি ওনাদের কথাগুলো বসে। অত ভালো অবশ্যই আমি গান করি না, আমি মনে করি না, কিন্তু তারা যেরকম আমাকে ভাবেন, যেরকম সম্মান দিয়েছেন, যেরকম সুন্দর করে বলেছেন, সেটা আমার সবসময় আমি মনে রাখার চেষ্টা করি, সেটা আমার অনেকদিন মনে থাকবে। তো এটা একটা ঘটনা আমার জীবনে বলবো উল্লেখযোগ্য। বাহ, খুবই ভালো লাগে যে সবাই মানুষকে প্রশংসা করে, প্রশংসিত হয় মানুষ, স্বাভাবিক অর্থেই কিন্তু আবেগ আপ্লুত হয়েছে। আমরা অনুষ্ঠান শেষ করব, ঘড়ির কাঁটা বলছে আমাদেরকে শেষ করবার জন্য। তার আগে আমরা আপনার দর্শকদের জন্য কি বলবার আছে, এরপরে আপনার গানে গানে আমরা শেষ করতে চাই। দর্শকদের জন্য টিভির দেশ বিদেশের দেখলেই নেই যে অনেক বিদেশি দর্শকরাও আছেন, আমাদের প্রবাসী বাংলাদেশিরা, এবং বাংলাদেশ থেকেও অসংখ্য কমেন্টস আমরা দেখছি। সবার কলগুলো আমরা নিতে পারিনি আসলে সময় স্বল্পতার জন্য, দু একটি কল আমরা নিয়েছি। তো সেই দর্শকদের জন্য আপনার কি বলবার আছে? আসলে আমি 2 বছর মতো লন্ডনে ছিলাম। তো এই 2017 সালে আমি 1 বছর ছিলাম, পড়াশোনার কারণে গিয়েছিলাম। তো তখন আমার অনেক বিদেশি বাচ্চা বলতে বাংলাদেশি বাচ্চা যারা বাইরে বড় হচ্ছে, এরকম অসংখ্য বাচ্চাদেরকে উদীচিতে গান শেখানোর সুযোগ হয়। তো আমি বাবা মারা যারা দেখছেন, প্রবাসে আছেন যারা, অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত রাখবেন, এটা আমার অনুরোধ রইল। এটা আমার খুব ভালো লাগার জায়গা ছিল যে উদীচিতে গিয়ে আমি তাদেরকে গান শেখাতে পারি। আর বাকি যারা দেখছেন, আশীর্বাদ রাখবেন, সবসময় আমাদেরকে সাথে রাখবেন, মনে রাখবেন, আর ভালো ভালো গান শুনবেন, এটুকুই বলার আছে। জি, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে আপনারাও যারা যুক্ত হয়েছেন এবং আবার পরবর্তীতে যারা এই অনুষ্ঠানটি দেখবেন, সকলকেই আমরা কৃতজ্ঞতা এবং অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি আত্মার অন্তঃস্থল থেকে। দর্শক, আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন অতিথি হিসেবে সেমন্তী মঞ্জুরি, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষক, ছায়ানট উন্নয়ন কর্মী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আজকের অতিথিকে ইউটিভির দর্শক এবং ইউটিভির অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আর দর্শক, আপনারা যারা দেখছেন সবাই ভালো থাকবেন। এই প্যান্ডামিক মুহূর্তে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং টিকা দেওয়ার জন্য বলছি সবাইকে, অবশ্যই টিকা দিবেন আপনারা। এই ছিল আজকে আমাদের অনুষ্ঠান। আমরা গানে গানে শেষ করব, আমরা শিল্পীর গানে গানে শেষ করব, সেই প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে আমি রিয়াজুল ইসলাম কাউসার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। চলুন আমরা গানে গানে শেষ করি। আমি ভাবছিলাম যে আমি একটি স্বদেশের গান দিয়ে শেষ করব, তো এই গানটাও খুব প্রিয় গান আমার, সেই গানটি দিয়েই করছি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা, তোমার কোলে জন্ম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জন্ম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে, তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা, সকল মহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তি দাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এয়ার হোস্টেস কেবিন ক্রু একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস পেশা। নীল আকাশের ভেলায় চড়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে কেবিন ক্রু এয়ার হোস্টেস হওয়ার সেই স্বপ্নের সুযোগ। আইকাও ও আয়াটা স্ট্যান্ডার্ড সিলেবাস, বিটিইবির সুপারভিশনে পরীক্ষা,
কোর্স শেষে সরকারি সার্টিফিকেট, নিজস্ব ক্যাম্পাসে এর নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করার সুযোগ, বোয়িং 777 ও 737 বিমানে চড়ে প্র্যাকটিক্যাল করার সুযোগ। এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার গড়তে চাইলে আজই যোগাযোগ করুন। কিরে, কয়েকদিন পরে তো এসএসসি এক্সামের রেজাল্ট দেবে, কোথায় ভর্তি হবি সিদ্ধান্ত নিয়েছিস কিছু? ছোটবেলার শখ এবার পূরণ করবই। মানে? ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো। এসএসসির পর মাত্র 4 বছরে পাবো আন্তর্জাতিক মানের গ্রাজুয়েশন ডিগ্রি। আর কি কি সুবিধা দিচ্ছে ওরা? নিজস্ব ক্যাম্পাস, অ্যারোল্যাব, লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম, ওয়াইফাই জোন রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সাথে চুক্তি। পাশ করার পর জব প্লেসমেন্টের জন্য 100% সহযোগিতা। ওয়াও, তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। এত কিছু তুই কিভাবে জানলি? আমি তো গতকালই বাবাকে নিয়ে ওদের ক্যাম্পাসে ঘুরে আসলাম। তাহলে আমিও বাবাকে নিয়ে যাব। এই, একবার ঠিকানাটা দে তো। উত্তরা রাজলক্ষ্মী, সেক্টর 3, রোড 4, বাড়ি 16। আর বিস্তারিত জানার জন্য এখনই ফোন কর 01749 30 60 90। আকাশ ছোঁয়ার স্বপ্ন কি তোমায় ছুঁয়ে যায়? আমরা আছি তোমারই অপেক্ষায়। এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্রামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ।